তার মানে আলটিমেটলি পজিশন অ্যান্ড শেপটা যদি চেঞ্জ হয় কোনো একটা বডিতে, সেই পজিশন আর শেপ চেঞ্জ হওয়ার জন্য তার মধ্যে যে মেকানিক্যাল এনার্জিটা পাওয়া যায়, সেই মেকানিক্যাল এনার্জিটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলি। আর মোশন দেওয়ার জন্য তার মধ্যে যে মেকানিক্যাল এনার্জিটা পাওয়া যায় সেটাকে আমরা একটা কাইনেটিক এনার্জি বলি। ঠিক? এরপরে যেগুলো আসবে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস। প্রথমটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হোয়ার m is equal to the mass of the moving body, v is equal to the velocity of the body. আচ্ছা, এবার তোদের সবার আগে প্রশ্ন আসবে ভেলোসিটি কী জিনিস। দেখ, তোরা স্পিড মানে জানতি কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, রাইট? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আগের চ্যাপ্টারে তোরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্সটা জেনেছিলি। ডিস্টেন্স কী ছিল? ডিস্টেন্স ছিল হচ্ছে ছোটো 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 টুকরো টুকরো লেন্থের সাম। আর ডিসপ্লেসমেন্ট কী ছিল? ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন। দ্যাট মিনস ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা থাকে, যেটার একটা পার্টিকুলার ডিরেকশন রয়েছে, সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলে থাকি। এবার ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা স্পিড পাই, সিমিলারলি ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা ভেলোসিটি পাই। তো এই হাফ এম ভি স্কোয়ারে এই ভিটা হচ্ছে এর ভেলোসিটি। দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টু এম। এম হচ্ছে তার মাস। তার মানে একটা জিনিস খুব ভালো মতো দেখ, কাইনেটিক এনার্জি, দেয়ারফর কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য বডি। প্রপোর্শনাল মানে কি? কোনো একটা বডির যত মাস বেশি হবে তার কাইনেটিক এনার্জিও তত বেশি হবে। কোনো একটা বডির যত মাস বেশি হবে তার কাইনেটিক এনার্জিও তত বেশি হবে হোয়েন দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি? ধর দুটো বডি ছিল, একটা বডি হচ্ছে ক্যাপিটাল এম যার মাস, ভালো মতো বুঝবি, হ্যাঁ। আরেকটা বডির হচ্ছে মাস স্মল এম, মাস অফ দ্য ফার্স্ট বডি আর মাস অফ দ্য সেকেন্ড বডি। আচ্ছা, ভেলোসিটিকে কনস্ট্যান্ট রাখছি। ভেলোসিটিকে কনস্ট্যান্ট রাখছি মানে ধরে নিচ্ছি দুজনেরই ভেলোসিটি ভি। কনস্ট্যান্ট মানে হচ্ছে দুজনেরই ভেলোসিটিটা ভি। তাহলে প্রথমটার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি অফ দ্য ফার্স্ট বডি, এখানে ফার্স্ট লিখলাম, কত হলো ফার্স্ট বডি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, রাইট? আচ্ছা, এখানে এমটাকে আমি এম এর থেকে বড় ধরে নিচ্ছি। দ্যাট মিনস এটা ভারী অবজেক্ট, এটা হালকা অবজেক্ট। একটা ধর ট্রাক আর একটা ধর স্যান্ট্রো গাড়ি, একটা ধর ট্রাক আর একটা ধর মারুতি গাড়ি। তো ট্রাকটার মাস অবভিয়াসলি বেশি, ধর ট্রাকটা ভর্তি আছে, আর গাড়িটা যে আমার মারুতি গাড়িটা যাচ্ছে সেটা হয়তো শুধুমাত্র ড্রাইভার চালাচ্ছে, ঠিক আছে, কিছু নাই, শুধুমাত্র গাড়িটা ড্রাইভার চালাচ্ছে। আর যে ট্রাকটা ছিল, ক্যাপিটাল এম ওয়ালা যে ট্রাকটা ছিল, সেই ট্রাকের মধ্যে অনেকগুলো জিনিস চাপানো আছে এবং সেটা অনেক ভারী। দ্যাট মিনস ক্যাপিটাল এম স্মল এম এর থেকে বড় ধরে নিয়েছি, চল। আচ্ছা, তাহলে ট্রাক, দ্যাট মিনস দ্য ফার্স্ট ভেহিকেল, সেই ট্রাকের কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, গাড়িটার তার কাইনেটিক এনার্জি কত? সেটা হচ্ছে হাফ ইন্টু স্মল এম ইন্টু ভি স্কোয়ার, রাইট? এবার একটা কাজ কর, ট্রাকের কাইনেটিক এনার্জি সেটাকে আমি নাম দিচ্ছি ধর ক্যাপিটাল কে, আর কারের কাইনেটিক এনার্জিটাকে ধর আমি নাম দিচ্ছি সি। কে ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য ট্রাক, আর সি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য কার, রাইট? তাহলে একটা কাজ কর, কে ইজ ইকুয়াল টু আমি কত পেলাম? ট্রাকের কাইনেটিক এনার্জি হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু কত পেলাম? কারের কাইনেটিক এনার্জি হাফ ইন্টু স্মল এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে একটা কাজ কর, কে বাই সি কর, তাহলে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই হাফ স্মল এম ভি স্কোয়ার।
হাফ হাফ ক্যান্সেল আউট, ভি স্কোয়ার ক্যান্সেল আউট, কারণ দুটোরই আমি ধরেছিলাম ভেলোসিটিটা ভি, তাহলে আলটিমেটলি পেলি এম বাই স্মল এম। এবার দেখ এর নিউমারেটরটা এর ডিনোমিনেটরের থেকে বড়, আমি ধরেই নিয়েছিলাম এই যে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান স্মল এম, তার মানে এর যে নিউমারেটরটা ছিল, এর যে নিউমারেটরটা ছিল সেই নিউমারেটরটা এর থেকে বড়, তাহলে অবভিয়াসলি আমি একটা কোয়ান্টিটি পেয়েছি যে কে বাই সি ইজ ইকুয়াল টু এম বাই এম। এই রেশিওটা বা এই ফ্র্যাকশনটার সাথে ইকুয়াল। এই ফ্র্যাকশনের নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে বড়, তাহলে এই ফ্র্যাকশনেরও নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে বড়ই হবে। দুটো ফ্র্যাকশন তো সমান, এর যা ভ্যালু এরও তো তাই ভ্যালু, এটাও যদি হাফ হয় তাহলে এটাও হাফ হবে, এটা যদি 3/5 হয় এটাও 3/5 হবে, এটা যদি 5/3 হয় এটাও 5/3 হবে। তার মানে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, এই ফ্র্যাকশনটার নিউমারেটরটা, দ্যাট মিনস ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান স্মল এম, because I have chosen so, as capital M is given, capital M is the mass of the truck, full loaded truck, and small m is the mass of the car. So capital M must be greater than small m. So here the kinetic energy of the truck by the kinetic energy of the car is equal to the mass of the truck by the mass of the car. And I have chosen, actually not I have chosen, it is the truth that the mass of the truck is greater than the mass of the car. So since k by c is equal to m by m, these two fractions are same, that means k must be greater than c, because here m is greater than small m. Capital M is greater than small m. This fraction is equal to this fraction, and here the numerator is greater than the denominator, so it is obvious that the numerator in the LHS must be greater than the denominator in the LHS. হ্যাঁ হলো। তো তার মানে এখান থেকে কি শিখলি, প্রথম থেকে আরেকবার একটু ব্যাপারটাকে রিক্যাপ করি। সবার আগে যেটা শিখলি সেটা হচ্ছে একদম প্রথম থেকে এক নাম্বার কনসেপ্ট হচ্ছে এনার্জি কী জিনিস। এনার্জি হচ্ছে দ্য এবিলিটি টু ডু সাম ওয়ার্ক। এবার ওয়ার্ক কী জিনিস, ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এগুলো জিনিসকে আমি একটু সাম আপ করছি, রাইট। পোটেনশিয়াল এনার্জিটা পরে আসছে, আগে সাম আপ করে নিই। প্রথম যে ডেফিনেশনটা দেখলি সেই ডেফিনেশনটা ছিল হচ্ছে আমার এনার্জির ডেফিনেশন। এনার্জি ডেফিনেশন তুই জানিস, এবিলিটি টু ডু সাম ওয়ার্ক। তারপরে ছিল হচ্ছে ওয়ার্কের ডেফিনেশনও তুই জানিস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তারপরে ছিল হচ্ছে ইউনিটসে কী পেয়েছিলি, এনার্জির ইউনিট কী পেয়েছিলি, এনার্জির ইউনিট পেয়েছিলি এসআইতে নিউটন মিটার, অর জুল ইন এসআই, আর আরেকটা পেয়েছিলি কি ডাইন সেমি অর আর্গ ইন সিজিএস। আরেকটা রিলেশনশিপ পেয়েছিলি কি, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ। এটা একটা রিলেশনশিপ তোর হাতে ছিল। নেক্সট কি দেখলি, নেক্সট হচ্ছে জানলি হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি। কি বললো কনজারভেশন ল অফ এনার্জি, বললো যে এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ এনার্জি ইজ কনস্ট্যান্ট ইন অ্যান আইসোলেটেড সিস্টেম। নেক্সট কি দেখলি, কিছু কনভার্সন দেখলি। কি কনভার্সন দেখলি, প্রথমে দেখলি হচ্ছে ইলেকট্রিক বাল্ব দেখলি। ইলেকট্রিক বাল্বে কি হচ্ছিল, ইলেকট্রিক বাল্বে হচ্ছে তোর ইলেকট্রিক এনার্জিটা তোর হিট এনার্জি অ্যান্ড লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছিলো, কারণ বাল্ব কিছুক্ষণ চলার পর তুই হাত দিয়ে ধরতে পারবি না, গরম থাকে। আচ্ছা, তারপরে কি দেখলি, ফ্যান দেখলি, তারপরে লাইট দেখলি, সব কিছুই দেখিস। এবং তোর হচ্ছে যে টারবাইনগুলো ঘোরানো হয় না নদীতে, পাহাড়ের ওপরে নদীতে যে টারবাইনগুলো ঘোরানো হয়, সেখানেও এটাই হয়ে থাকে যে এখানে এটা না তোর হচ্ছে এনার্জিতে কনভার্টেড হয়, নদীর যে মেকানিক্যাল এনার্জিটা থাকে সেই মেকানিক্যাল এনার্জিটা টারবাইনকে ঘোরায়, এবং টারবাইনের মেকানিক্যাল এনার্জিটা আলটিমেটলি তোর হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি করে থাকে, পাঠিয়ে থাকে, এবং সেই ইলেকট্রিক এনার্জিটা এটা কনভার্টেড হয়, বা আমাদের হিট এনার্জিটা সেটা কনভার্টেড হয়। ঠিক আছে, এবার টোটাল যে জিনিসটা ছিল সেই জিনিসটা হচ্ছে আলটিমেটলি এনার্জির খেলাটাই এরকম যে এনার্জিকে তুই এই গোটা পৃথিবীতে তুই এনার্জিকে তৈরি করতে পারবি না, এবং এনার্জিকে তুই মারতেও পারবি না, তুই এনার্জিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কনভার্ট করছিস। এই যে দেখ আমি এত কথা বলছি, এই কথা বলার জন্য যে আমার এই যে শব্দগুলো তোরা শুনতে পাচ্ছিস, সেই সাউন্ডটা আসছে কোথার থেকে, এই সাউন্ডটা আসছে হচ্ছে আমাদের যে ভোকাল কর্ডের ভাইব্রেশনটা হচ্ছে, সেই ভাইব্রেশনটা একটা মেকানিক্যাল এনার্জি, এবং এই মেকানিক্যাল এনার্জিটা আলটিমেটলি আমাদের সাউন্ড এনার্জিতে কনভার্টেড হচ্ছে, এবং তোরা আমার কথাগুলো শুনতে পাচ্ছিস, রাইট। যখন আমাদের চারিদিকে কোনো একটা সময় যদি অ্যাটম বোম ফাটে, তো অ্যাটম বোম ফাটার সময় কী হয়, যে অ্যাটমিক এনার্জিটা থাকে, সেই প্রচণ্ড শব্দ হবে, তো অ্যাটমিক এনার্জিটা আমার আলটিমেটলি সাউন্ড এনার্জি এবং হিট এনার্জিতে কনভার্টেড হবে। তো এবার যে হিট এনার্জি আর যে সাউন্ড এনার্জিটা হলো, এটা যদি সাম করিস সেটা অ্যাটমিক এনার্জিটার সাথে ইকুয়াল হবে,
দিস ইজ দ্য কনজারভেশন ল অফ এনার্জি। দ্যাট মিনস এনার্জিকে তুই একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আরও অনেকগুলো ফর্মে কনভার্ট করলি, কিন্তু কনভার্সনের আগে তার যে অ্যামাউন্টটা ছিল, কনভার্সনের পর সবগুলো এনার্জি যে অ্যামাউন্টটা পেলি তাদের সামটা ইকুয়াল হবে। এটা হচ্ছে আলটিমেটলি গল্প। তারপরে তুই দেখলি হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কি দেখলি? মেকানিক্যাল এনার্জি দেখলি হচ্ছে কোনো একটা বডিতে দুখানা এনার্জি। মেকানিক্যাল এনার্জি কি? আয়দার যদি তুই কোনো একটা অবজেক্টের পজিশন চেঞ্জ করিস অথবা তার শেপ চেঞ্জ করিস। উদাহরণ হিসেবে কি মনে রাখবি? শেপ হচ্ছে গার্ডার, শেপটাকে চেঞ্জ করলি। পজিশন কি? পেনটাকে উপরের দিকে তুলেছিলাম, মনে রাখার জন্য বলছি। অথবা যদি তুই তার মধ্যে মোশন দিস, এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটলেই যে এনার্জিটা সেই বডিটাতে স্টোরড হবে সেই এনার্জিটাকে বলবো আমরা মেকানিক্যাল এনার্জি। কোনো একটা বডির, আবারও বলছি, কোনো একটা বডির পজিশন অর শেপ কিছু একটা চেঞ্জ কর অথবা তার মধ্যে একটা মোশন দে, তার মধ্যে এই দুটো ঘটনার যে কোনো একটা ঘটালেই ওই বডিটাতে যে এনার্জিটা স্টোরড হবে সেই এনার্জিটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলবো। এবার যদি শুধুমাত্র পজিশন আর শেপের জন্য এনার্জি হয়, মোশন ছাড়া শুধু পজিশন আর শেপ, তাহলে সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। আর যদি মোশনের জন্য যে এনার্জিটা পাবো সেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জির জন্য মোশন থাকাটা জরুরি। মোশন থাকার জন্য তার একটা স্পিড বা ভেলোসিটি থাকাটা জরুরি। মোশন আছে, মোশন মানে হচ্ছে তার মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, কনস্ট্যান্টলি যাচ্ছে, তার মধ্যে মোশন আছে। তো এবার যদি তার মধ্যে মোশন থাকে তো মোশনটা আলটিমেটলি তার একটা ভেলোসিটি তৈরি করবে। মোশনের জন্য তার একটা ভেলোসিটি, মোশনের জন্য তার একটা ডিস্টেন্সে কভার করবে, ডিস্টেন্স কভার করার জন্য তার একটা আমি ডিসপ্লেসমেন্ট পাবো। এবার ডিসপ্লেসমেন্ট যদি পাই তাহলে তার একটা ভেলোসিটি পাবো বাই ডিভাইডিং ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট পেলি কোনো একটা বডিতে যদি মোশন থাকে, সেই মোশনটা থাকার জন্য ওর পজিশন তো একটা জায়গা থেকে একটা জায়গায় কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এই পজিশন চেঞ্জের কথা বলছি না, পজিশন চেঞ্জ ডিউ টু মোশন। কোনো একটা ধর একটা গাড়ি চলছে বা ধর কিছুটা একটা টারবাইন ঘুরছে বা ধর একটা ফ্যান ঘুরছে, তো আলটিমেটলি এর একটা মোশন আছে। যার যার মধ্যে মোশনের জন্য কোনো একটা জিনিস যদি চেঞ্জ হয় মোশনের জন্য, সেই মোশনের যে কাইনেটিক এনার্জিটা ছিল সেই কাইনেটিক এনার্জিটাকে আমরা আলটিমেটলি যে এনার্জিটা তৈরি হচ্ছে সেই এনার্জিটাকে আমরা কাইনেটিক এনার্জি বলছি। কাইনেটিক মানে যেটা চলছে, ঠিক আছে? তো এটা কাইনেটিক্স নিয়ে যেগুলো স্টাডি করা কাইনেমেটিক্স বলে ওটাকে। যাই হোক, তো মোশনের জন্য তার মধ্যে যে এনার্জিটা স্টোরড হচ্ছে সেই এনার্জিটাকে আমরা বলছি হচ্ছে কাইনেটিক এনার্জি। মোশন থাকার জন্য সে একটা ডিস্টেন্স কভার করবে। যখন চলছে সে কোনো না কোনো ডিস্টেন্স তো কভার করবে। সে ডিস্টেন্স কভার করবে মানে আমি তার একটা ডিসপ্লেসমেন্ট পাবো। যদি আমি একটা ডিসপ্লেসমেন্ট পাই, তাকে টাইম দিয়ে ডিভাইড করে আমি একটা তার ভেলোসিটি পাবো, এবং তার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হবে সেটা হবে হচ্ছে হাফ mv²। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv², where m is the mass of the moving object and v is the velocity of that object, where v is defined by distance by displacement by time। আচ্ছা, এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলোকে খাতায় লিখতে লাগবে, এগুলো তোর বইতে লেখা নেই। সুতরাং যখন এই ভিডিওগুলো দেখবি তখন একটা খাতা কলম নিয়ে আয়। এখন খাতা কলম নিয়ে এসে যখন যা যা বলছি একটু আগেরগুলোকে আবার রিক্যাপ করে না, একটু খাতায় ছোটো ছোটো করে লিখতে থাক, তাহলে তোর বইটা পড়ার সময় সুবিধা হবে। এটা সায়েন্সের ভিডিও দেখার রুল। তোরা যে বলিস না মাঝে মাঝে অঙ্ক বা ফিজিক্স প্রবলেম হচ্ছে, বিকজ তোরা এই প্রসেসটাতে এগোচ্ছিস না। যখন যে দেখবি ভিডিওগুলো তখন একটা খাতা এবং আর একটা পেন আর তোদের যে টেক্সট বুকটা সেটাকে নিয়ে এসে বসতে হবে। যখন আমি ভিডিওটা কন্টিনিউ করবো, একটা টপিক যখন বললামই যে এত কিছু ডিসকাস করলাম, এই ডিসকাশনগুলোকে তোরা একটু রিক্যাপ করে নিয়ে আবার একটু খাতায় ছোটো ছোটো করে নিজের মতো করে নোট ডাউন কর। এই যে এই পয়েন্টগুলোকে এগুলো পড়ানো হয়েছে তার জিস্টটা কি সেটাকে একটু খাতায় নোট ডাউন কর। নোট ডাউন করার পর এই যে পয়েন্টগুলোকে নোট ডাউন কর, তখন বইটা পড়বি তো বুঝতে সুবিধা হবে। এটা পড়ার নিয়মটা একটু জান, ফলো করে দেখ, তাতে তোদের লস হবে না। কথাটা একটু শুনে দেখ, পরে তাহলে অ্যাটলিস্ট এরকম যদি বলতে শুরু করলি যে বুঝিনি স্যার, তখন কিন্তু খারাপ লাগবে, কারণ তোরা এই প্রসেসটাই ফলো করছিস না। তো ফলো দিস প্রসেস। যখন পড়বি ফিজিক্স বা ম্যাথমেটিক্স তখন একটা কপি, একটা পেন আর একটা বই নিয়ে এসে বসবি। যখন একটা করে কনসেপ্ট ডিসকাশন হবে, ভিডিওটাকে পজ করবি, সেটাকে নিজের মতো করে লিখবি। যদি আটকে যাস আবার রিমাইন্ড করবি। যদি তারপরে একটু বুঝতে সমস্যা থাকে তো বইটা পড়বি, দেখবি একদম ক্লিয়ার হয়ে গেছে, কিছু অসুবিধা নেই। কিন্তু এটাকে শুনতে লাগবে, ঠিক আছে? যাই হোক, তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv², where m is the mass of the moving body and v is the velocity of the moving body. সো কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস এখানে দেখার মতো আছে কি, যে কাইনেটিক এনার্জি আর মাস ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কোনো একটা যদি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, সো when velocity is constant, kinetic energy is directly proportional to the mass. That means if we choose two bodies having different masses with similar velocity, then the heavier body possesses higher kinetic energy than the lighter body. তার মানে যে বডিটা যত হেভি হবে
যদি তার ভেলোসিটি অন্য কোনো একটা লাইটার বডি ভেলোসিটির সাথে ইকুয়াল হয়, তাহলে এর কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা খুব স্বাভাবিক হবে। তো একটা জিনিস খুব ভালো মতো বুঝে দেখ না, ধর একটা ট্রাক যাচ্ছে, এবার ধর কোনোভাবে তোর মধ্যে একটা অসীম ক্ষমতা আসলো, প্রচুর ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে তুই ট্রাকের স্পিডে একটা সাইকেল চালাচ্ছিস, সেম স্পিড, ট্রাকের যত স্পিড সাইকেলেরও তত স্পিড। এবার ভাব ওই ট্রাকটা কোনো একটা বাইকওয়ালাকে ধাক্কা মারলো, তো সাইকেল গিয়ে বাইকওয়ালাটাকে ধাক্কা মারলো, কার বেশি ক্ষতি হবে? অবভিয়াসলি ট্রাকটা যখন বাইকওয়ালাটাকে ধাক্কা মারবে তখন তার বেশি ক্ষতি হবে, তার কারণ ট্রাকটার যে কাইনেটিক এনার্জিটা ছিল বেশি মাসের জন্য, সেই কাইনেটিক এনার্জিটা আলটিমেটলি কনভার্টেড হয়ে গিয়ে ওর বাইক টাইক থেকে শুরু করে ওর নিজের সমস্ত কিছু নষ্ট করে দেবে। তো কাইনেটিক এনার্জি বেশি স্টোরড হয়েছিল ট্রাকের মধ্যে, তার কারণ ট্রাকের মধ্যে তোর মাসটা বেশি ছিল, এবার ট্রাকের মাস বেশি হওয়ার জন্য তার কাইনেটিক এনার্জিটা অবভিয়াসলি বেশি। এবার যখন তার কাইনেটিক এনার্জিটা বেশি, তো তার মানে তোর হচ্ছে তার এমটা বেশির জন্য তার কাইনেটিক এনার্জি বেশি, দুটো ভেলোসিটি সেম ছিল। তো তার মানে হোয়েন ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, দেন কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস। দ্যাট মিনস heavier body possesses higher kinetic energy than the lighter body if the velocities of those two bodies are same. Clear? Now comes potential energy. Potential energy কি? Potential energy is due to position or shape. শেপের জন্য গার্ডার বলেছিলাম, যে গার্ডারটাকে তুই এরকম টানলি, টানার পর ধর এখানে গার্ডারটা এরকম ছিল, তুই টেনে এত বড় করলি, এবার তার একটা শেপ চেঞ্জ হলো। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কি হয়, শেপটা চেঞ্জ হয়ে যাওয়ার মধ্যে তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে। এবার যখন তুই গার্ডারটাকে এবার টুক করে ছেড়ে দিবি, তখন গার্ডারটা আগের কন্ডিশনে চলে আসবে, তার কারণ ওর যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল সেটা ওর কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দিয়ে ওকে আগের পজিশনে নিয়ে আসবে, এরকম। ঠিক ধর এই যে পেনটাকে যখন তুই এখান থেকে ওপরে তুললি, এর পজিশন চেঞ্জ হয়েছে, এবার শেপ না, এবার পজিশন চেঞ্জ হয়েছে। এবার পজিশন চেঞ্জ হলো, পজিশন চেঞ্জ হওয়ার জন্য তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হলো। এবার যখন তুই এটাকে ছেড়ে দিলি, তখন কি হলো, ওই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হলো। কাইনেটিক এনার্জি মানে মোশন। তো এই পেনটা ওপরে ছাড়ার পর মোশনটা পেলো কোথার থেকে, এই যে ছেড়ে দিলি, এবার মোশনটা কোথার থেকে আসবে, এই যে মোশনটা, যে মোশনে ও নিচে পড়ছে না, এই মোশনটা কোথার থেকে আসলো, এই মোশনটা, দ্যাট মিনস দ্য কাইনেটিক এনার্জি ইজ নাথিং বাট দ্য কনভার্টেড ফর্ম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি হুইচ ইজ স্টোরড ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য পজিশন অফ দ্য পেন। সো এই যে পেনটা ছিল, এর পজিশনটাকে তুই যদি চেঞ্জ করিস, দ্যাট মিনস ইফ দ্য পেন ইজ লিফটেড আপওয়ার্ডস ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, দেন সাম অ্যামাউন্ট অফ potential energy is stored within the pen, and when you reduce the force of holding the pen, then the pen gets then the pen actually falls on the ground, because the potential energy has been converted into the kinetic energy, because কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়েছে, বিকজ এই পেনটাকে যখন তুই তুলেছিলি তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছিল। এই পোটেনশিয়াল এনার্জিটাই ছেড়ে দেওয়ার সময় আলটিমেটলি হ্যাজ বিন কনভার্টেড ইনটু দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি। তার কারণ পেনটা যখন পড়ে তখন তুই একটা কিছু পরিমাণ শব্দ জেনারেটেড হয়, যে শব্দটা তুই কানে পাস। তার মানে কি, পেনটাকে ওপরে তোলার জন্য যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি এসেছিল, সেই পোটেনশিয়াল এনার্জিটাই পেনটার মধ্যে ফোর্স দিচ্ছে, দ্যাট মিনস পেনটার মধ্যে মোশন দিচ্ছে, যে মোশনটা কাইনেটিক এনার্জি তৈরি করে পেনটার নিচের দিকে পড়ছে। ঠিক একটা জিনিস তার মানে বোঝ, পেনটা যখন টপ পজিশনে আছে তখন তার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আছে। দেখ এবার পোটেনশিয়াল এনার্জির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখ, এম ইন্টু জি ইন্টু এইচ। হোয়াট ইজ এম? মাস অফ দ্য পেন, দ্যাট মিনস দ্য বডি, mass of the body। জি তো জানিস আগের চ্যাপ্টার থেকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। যখনই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন চলে আসবে, তার মানে তুই তখনই বুঝতে পারবি যে সিমিলার আগের মতো ওয়েটটার মতো এটা ভ্যারি করবে। তো পোটেনশিয়াল এনার্জি সেম একটা মাসের একটা বডিকে যদি তুই, আচ্ছা এইচ কি আগে বলে নি, দাঁড়া, এইচ হচ্ছে হাইট। কোন হাইট? যত হাইটে তুই পেনটাকে তুলছিস, এটা গ্রাউন্ড লেভেল, পেনটাকে এত দূর তুললি, এই যে হাইটটা পেলি, এই হাইটটা হচ্ছে এইচ। গ্রাউন্ড লেভেল থেকে যতটা তুলবি সেটাকে তার এইচ বলে। তো একটা জিনিস দেখ, এখানে যখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা ইনক্লুডেড হয়েছে, তার মানে এতটুকু তো বুঝতে পারছি যে একটা জিনিসকে, একটা অবজেক্টকে, এম মাসের একটা অবজেক্টকে তুই পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ে গেলে যদি সেম হাইটই তুলিস উপরে, তাহলে সেম অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে জেনারেটেড হবে না, তার কারণ জিটা ভ্যারি করে যাবে। এটা আগের চ্যাপ্টারে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জির কনসেপ্ট। ডাব্লু কেন ভ্যারি করছিল? বিকজ জি ভ্যারি করছিল, বুঝেছিস তোরা এটা? তার মানে পোটেনশিয়াল এনার্জি বা পিই বা পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, এটাও ডাব্লুর মতো ভ্যারি করবে। মাস আর হাইট যতই কনস্ট্যান্ট রাখ না কেন,
তুই মাসকে কনস্ট্যান্ট রাখ বা হাইটকে কনস্ট্যান্ট রাখ, আলটিমেটলি পোটেনশিয়াল এনার্জি ভ্যারি করবেই করবে বিকজ অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য ভ্যালু অফ জি, রাইট? নাও এবার ভালো মতো দেখ, তার মানে হচ্ছে এই পেনটাকেই, তার মানে পোটেনশিয়াল এনার্জি কী ছিল? পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখান থেকেও তো একটা জিনিস বলতে পারবে, দেয়ার ফর পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু মাস when h is constant and potential energy is proportional to h if mass is constant. ভালো মতো বোঝ, এটাকে ডিসক্রাইব করি। ধর এটা একটা হালকা অবজেক্ট, এটা ধর একটা ভারী অবজেক্ট, এটা ধর স্মল এম, এটা ধর ক্যাপিটাল এম। এটাকেও তুই এইচ হাইটে তুলেছিস, এটাকেও তুই এইচ হাইটে তুলেছিস, সেম হাইট, গ্রাউন্ড লেভেল থেকে এইচ হাইটে তুলেছিস। তো এর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা পাবি, পোটেনশিয়াল এনার্জিটা পাবি পিই, এটাকে নাম দিলাম ধর স্মল পি। এর স্মল পিটা তুই কত পাবি? স্মল এম ইন্টু জি ইন্টু এইচ। এর পোটেনশিয়াল এনার্জিটা কত পাবি? ক্যাপিটাল পি নাম দিলাম, ক্যাপিটাল এম জি এইচ, কারণ দুটোকে যদি এইচ হাইটে তুলেছিলি। এবার তাহলে একটা কাজ কর, ক্যাপিটাল পি বাই স্মল পি, তাহলে ক্যাপিটাল এম জি এইচ বাই স্মল এম জি এইচ ডিভাইড করছি। ক্যাপিটাল পি এর ভ্যালু ক্যাপিটাল এম জি এইচ, স্মল পি এর ভ্যালু স্মল পি জি এইচ, দুটোকে বাই করলাম। এটা ক্যাপিটাল পি, এটা স্মল পি। এখান থেকে দেখ জি এইচ কেটে যাবে, তাহলে কি পাবি? ক্যাপিটাল পি বাই স্মল পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম বাই স্মল এম। আবার দেখ দুটো রেশিও সেম। এই রেশিওতে যে নিউমারেটরটা ছিল ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এমটা স্মল এম এর থেকে বড়, কারণ এটা ভারী অবজেক্ট ছিল। তাহলে এই ফ্র্যাকশনটাতেও এর যে নিউমারেটরটা আছে, দ্যাট মিনস ক্যাপিটাল পি ইজ গ্রেটার দ্যান স্মল পি। দ্যাট মিনস হেভিয়ার বডি পজেসেস হায়ার পোটেনশিয়াল এনার্জি দ্যান দ্য লাইটার বডি। সো প্রথম কনসেপ্টটা কি দেখলি? পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু মাস। প্রপোর্শনাল টু মাস মানে যার মাস যত বেশি তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি। যদি হাইটটা কনস্ট্যান্ট থাকে, তার মানে দুটোকে যদি সেম হাইটে তোলা হয়, একটা হালকা অবজেক্টকে যত দূর তুললি, একটা ভারী অবজেক্টকেও তুই যদি তত দূরই তুলিস, তাহলে ভারী অবজেক্টটার মধ্যে বেশি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে রাদার দ্যান দ্য হালকা বডি। কীরকম করে উদাহরণ ভালো মতো দেখ। আমি যদি একটা, যেমন ধর আমি যদি আজকে ছাদ থেকে পড়ে যাই, ধর আমি আজকে 3 তলার ছাদে উঠলাম, আর ধর আমি এই পেনটাকেও 3 তলার ছাদে নিয়ে গেলাম, তাহলে অবভিয়াসলি আমি এই পেনটার থেকে তো ভারী। এবার যদি আমি ছাদ থেকে পড়ে যাই, তো ছাদে উঠেছি মানে আমার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি তো স্টোরড হয়েছে, কারণ আমার হাইট বেড়েছে। যখনই গ্রাউন্ড লেভেল থেকে হাইট বাড়বে, তোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোরড হবে এই এইচটার জন্য, এম ইন্টু জি ইন্টু এইচ। তো তার মানে যখনই তোর গ্রাউন্ড লেভেল থেকে হাইটটা বাড়বে, তখনই তোর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হবে। তো আমি যদি আজকে দোতলার ছাদে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার হাইট গ্রাউন্ড লেভেল থেকে বেশি, তার মানে আমার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে। তো এবার প্রশ্নটা হচ্ছে, এই পেনটাকেও যদি আমি দোতলার ছাদে নিয়ে যাই, তাহলে এই পেনটারও গ্রাউন্ড লেভেল থেকে হাইট বেড়েছে, দ্যাট মিনস এই পেনটারও তোর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পেনটাতেও স্টোরড হয়েছে। এবার আমিও লাফ দিলাম দোতলার থেকে, এই পেনটাকেও দোতলার থেকে ফেলে দিলাম, তাহলে কোনটাতে বেশি শব্দ হবে? অবভিয়াসলি আমি লাফ দেওয়ার সময় একটা ধূপ করে শব্দ হবে, পেনটা ফেললে কোনো রকম একটা নেগলিজেবল শব্দ হবে। এবার প্রশ্নটা হচ্ছে, কেন বেশি শব্দ হলো? বেশি শব্দটা কেন এলো? তার কারণ আমি ভারী বেশি ছিলাম। এবার আমি ভারী বেশি ছিলাম মানে আমার এমটা বেশি ছিল। আমার এম যেহেতু বেশি ছিল, তার জন্য আমার পোটেনশিয়াল এনার্জি বেশি ছিল। বিকজ উই নো দ্যাট পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু মাস হোয়েন এইচ ইজ কনস্ট্যান্ট। পেনটাও এইচ হাইটে ছিল, আমিও এইচ হাইটে ছিলাম, কিন্তু আমার মাস পেনের মাসের থেকে বেশি ছিল। দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি স্টোরড উইদিন মি ইজ মাচ মোর higher than the amount of potential energy which is stored in the pen. And in the time of conversion, more amount of potential energy is being converted into kinetic energy in case of me, তার মানে or sound energy। তার মানে আমি যখন পড়ছিলাম, যত বেশি পরিমাণে পোটেনশিয়াল এনার্জি যার মধ্যে ছিল, সে বেশি পরিমাণে কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে, আর সে বেশি পরিমাণে তোর সাউন্ড এনার্জিতে কনভার্টেড হবে।
এর জন্য দেখ না, তুই যদি একটা হালকা কোনো একটা তুলোকে ছাদের ওপর থেকে ফেলে দিস, তুলোটা একবারে মাটিতে পড়বে না, ও হাওয়ায় ভেসে 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 পড়বে। এবার ঘটনাটা হচ্ছে তুলোর পাশাপাশি তুই যদি একটা পাথরকে ফেলে দিস, তাহলে পাথরটা ধপ করে এসে মাটিতে পড়বে, তুলোটা পড়বে না। তার কারণ কি? তুলোটা হালকা, পাথরটা ভারী, দুটোকেই তুই এইচ হাইটে তুলেছিস, কিন্তু তুলোটা পাথরের থেকে হালকা। তো তার মানে পাথরের যে মাসটা ছিল সেই মাসটা তুলোর মাসের থেকে বেশি। তো পাথরের মাসটা বেশি হওয়ার জন্য পাথরের মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জিটা স্টোরড হয়েছে তার অ্যামাউন্টটা বেশি। এবার পাথরের মধ্যে যখন পোটেনশিয়াল এনার্জিটা স্টোরড হয়েছে তার অ্যামাউন্টটা যেহেতু বেশি, তার মানে সেটা বেশি পরিমাণ কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে। আমরা কি জানি যে এনার্জি কনভার্টেড হয় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে। তো আমার মধ্যে স্টোর করা পোটেনশিয়াল এনার্জিটা, দ্যাট মিনস পাথরের মধ্যে স্টোর করা পোটেনশিয়াল এনার্জিটার অ্যামাউন্ট বেশি। তো পাথরের মধ্যে স্টোর করা পোটেনশিয়াল এনার্জিটার অ্যামাউন্ট যদি বেশি হয়, সেটা যখন কনভার্টেড হয়ে কাইনেটিক এনার্জি তৈরি করবে, তো তখন সেটা বেশি অ্যামাউন্টের কাইনেটিক এনার্জি তৈরি করবে। একটু আগেই দেখেছিলাম হাফ এমবি স্কোয়ারে ভারী জিনিসটার কাইনেটিক এনার্জি বেশি। তো সুতরাং পাথরটা মাটিতে একবারে পড়ে যাবে, কিন্তু তুলোটা পড়বে না। সো পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য মাস হোয়েন এইচ ইজ কনস্ট্যান্ট। সিমিলারলি এবার একটা জিনিস দেখ, পরের পয়েন্টটা, যে পোটেনশিয়াল এনার্জি হাইটের সাথেও প্রপোর্শনাল যখন মাস কনস্ট্যান্ট। ধর এটা আমার গ্রাউন্ড লেভেল। এবার ধর আমি একটা কিছু জিনিসকে, ধর একটা যে কোনো জিনিস, একটা মোবাইলকে, ধর মোবাইলকে আমি এতটুকু হাইটে তুললাম, এইচ জাস্ট একটু। আর ধর মোবাইলটাকে এবার আমি 10 তলার ছাদে তুলে দিয়েছি। এটা ছিল হচ্ছে আমার জাস্ট একটুখানি ক্যাচ ক্যাচ খেলার মতো হাইট, আর এটা হচ্ছে 10 তলার হাইট। এটা ধর ক্যাপিটাল এইচ। তাহলে যখন আমি মোবাইলটাকে এখানে তুলেছিলাম তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হয়েছিল? মোবাইলটার মাস যদি এম হয় তাহলে এম জি স্মল এইচ। আর এই পজিশনে মোবাইলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত? ক্যাপিটাল এম ইন্টু জি এইচ। সরি 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 স্মল এম। মাস তো চেঞ্জ হয়নি, একই তো মোবাইল, সেম মোবাইল। এখানেও যে মোবাইলটা ছিল এখানেও সেই মোবাইলটা। তো মাস তো আমরা জানি কনস্ট্যান্ট হয়, তাহলে এই পজিশনে মোবাইলের মাস যদি স্মল এম হয়, তো এই পজিশনে মোবাইলটার মাস স্মল এমই হবে, স্মল এম জি ইন্টু ক্যাপিটাল এইচ। এখানে ক্যাপিটাল এইচটা বড়, বেশি হাইট। তাহলে এই অবস্থার পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, ধরলাম এটা হচ্ছে স্মল পি ইজ ইকুয়াল টু এম জি এইচ, আর ধরলাম ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু এম জি ক্যাপিটাল এইচ। তাহলে ক্যাপিটাল পি বাই স্মল পি ইজ ইকুয়াল টু এম জি ক্যাপিটাল এইচ বাই এম জি স্মল এইচ। এম জি কাট, তাহলে ক্যাপিটাল পি বাই স্মল পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ। এবার দেখ এই ফ্র্যাকশনটাতে ক্যাপিটাল এইচ বড়, দেখতে পাচ্ছিস ক্যাপিটাল এইচ বড়, স্মল এইচ ছোটো। এটা স্মল এইচ, এটা গোটাটা ক্যাপিটাল এইচ। তাহলে এই ফ্র্যাকশনটাতে নিউমারেটার বড়, ডিনোমিনেটার ছোটো, তাহলে এই ফ্র্যাকশনটাতেও নিউমারেটার বড়, ডিনোমিনেটার ছোটো। দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট অফ দ্য পোটেনশিয়াল এনার্জি in this position is greater than the amount of the potential energy in this position. তার জন্য একটা মোবাইলকে তুই যদি এরকম পজিশন থেকে ছেড়ে দিস এটা নাও ভাঙতে পারে, কিন্তু একটা মোবাইলকে তুই যদি 10 তলার ছাদ থেকে ফেলে দিস সেটা শিওর ভাঙবে। তার কারণ হচ্ছে তার মধ্যে পোটেনশিয়াল, এবং তা তোর ক্ষেত্রেও তাই সত্যি। তুই যদি একতলার ছাদ থেকে লাফ দিস তোর মাথা ফাতা নাও ফাটতে পারে, পাটা একটু ভেঙে যেতে পারে, কিন্তু তুই যদি 10 তলার ছাদ থেকে ঝাঁপ দিস তোর মাথা তো ফাটবেই, তার সাথে যাবতীয় ক্ষতি হবে, তাই কি না? তো তার কারণ হচ্ছে তুই যত হাইট বাড়াচ্ছিস, যখন তুই একতলার ছাদে ছিলি তোর যা হাইট ছিল তার থেকে তুই যখন 10 তলার ছাদে গেলি তোর যা হাইট হলো সেই হাইটটা বেশি হলো। এবার বেশি হাইট হওয়ার জন্য কি হচ্ছে? potential energy is proportional to h, that means to height if the mass is constant. তার মানে তুই নিজে তোর মাস যখন ফার্স্ট একতলায় ছিলি তখন যে তোর হাইট ছিল, 10 তলায় যাওয়ার পর তুই গেলি, তাহলে মাসটা চেঞ্জ হলো না কিন্তু হাইটটা চেঞ্জ হলো। তার মানে হাইটটা চেঞ্জ হওয়ার জন্য তুই বেশি হাইটে গেলি গ্রাউন্ড লেভেল থেকে। তো তুই যখন গ্রাউন্ড লেভেল থেকে বেশি হাইটে যাচ্ছিস তো তোর মধ্যে বেশি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে। তো যখন বেশি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে তখন তুই যখন ঝাঁপ দিবি তাহলে বেশি পরিমাণ কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে। তো বেশি পরিমাণ কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হলে তুই যখন মাটিতে এসে পড়বি বাবা, তো তখন তো বেশি পরিমাণে লাগবে এবং হাত পা তো শিওর শট ভাঙবে। ঠিক, এটা হচ্ছে রিজন। দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু মাস হোয়েন এইচ ইজ কনস্ট্যান্ট। দেখতে পেলি? পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু হাইট ইফ মাস ইজ কনস্ট্যান্ট। ঠিক, তার মানে হালকা জিনিস আর ভারী জিনিসকে সেম হাইটে তুললে ভারী জিনিসের পোটেনশিয়াল এনার্জি বেশি, আর একটা জিনিসকে অল্প হাইট আর বেশি হাইটে তুললে বেশি হাইটে যাওয়ার সময় তার পোটেনশিয়াল এনার্জিটা বেশি হবে। এই পোটেনশিয়াল এনার্জির জন্যই কোনো একটা পাথরকে তুই যখন উপরে তুলে দিস সেটা কিছুক্ষণ পর নিচে ফিরে আসে।
কেন কি, একটা পাথর যখন ছিল তুই পাথরটাকে উপরে তুললি, এই টপ মোস্ট হাইটে গেল, এখানে ওর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হলো, যত দূর ওর যাওয়ারও গেল পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হলো, ঠিক তারপরেই পোটেনশিয়াল এনার্জিটা ওর কাইনেটিক এনার্জিটা কনভার্টেড হচ্ছে এবং ও নিচের দিকে পড়া শুরু করছে। ঠিক মাটিতে পড়ার আগে ওর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। যখন, আবারও বলছি, কখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম? যখন এটা গ্রাউন্ড লেভেল কোনো একটা পাথরকে তুই এত দূর তুলে দিলি, টপ মোস্ট পজিশনে নিয়ে গেলি, এই পজিশনে এর পোটেনশিয়াল এনার্জিটা, যেখান থেকে ও আর ওপরে যাবে না, নিচে নামা শুরু করবে, এই পজিশনে এর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এই যে পজিশনটা ছিল, এই পজিশনে তো মাটি, তো যখন ও ঘুরে নিচে নামবে ঠিক মাটিতে পড়ার আগে ওর কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম। ঠিক ওপরের দিকে উঠছিল, ওর পোটেনশিয়াল এনার্জি বাড়ছিল। কেন পোটেনশিয়াল এনার্জি বাড়ছিল? কারণ ওর হাইট বাড়ছিল। যত উপরে তুলবি তত ওর হাইট বাড়বে, আর যত হাইট বাড়বে তত পোটেনশিয়াল এনার্জিও বাড়বে, বিকজ পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু হাইট। পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু হাইট ইফ দ্য মাস ইজ কনস্ট্যান্ট। সো কোনো একটা বডিকে তুই মাটি থেকে যত উপরে তুলবি, যত তোর হাইট তত বাড়বে, যত হাইট বাড়বে তত তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে, রাইট? তো তার মানে এটা যত উপরে উঠতে থাকবে, এর পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে বিকজ অফ দ্য ইনক্রিমেন্ট ইন দ্য হাইট অফ দ্য বডি। সো এটা উঠতে একটা টপমোস্ট পজিশনে যাবে, যেখান থেকে ও নামা শুরু করবে। যখন টপমোস্ট পজিশনে গেল তখন ওর পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হলো। যখন ও এখান থেকে নিচে নামবে তখন আস্তে আস্তে এই পোটেনশিয়াল এনার্জিটা ওর কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে এবং ও নিচের দিকে নামা শুরু করবে। ঠিক মাটিতে পড়ার আগের মোমেন্টে ওর কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে, রাইট? এটা ছিল আপাতত কিছু কনসেপ্ট, গোটা কনসেপ্টটা না, তোর বইটা নিয়ে আসি আগে, দাঁড়া। এটা এনার্জি থেকে এটা তো ডিসকাস করলামই, এটা অবভিয়াসলি ডিসকাস করেছি, দেখে নে ভালো করে, বুঝতেই পারছি সেটা ডিসকাশন হয়েছে। আচ্ছা, এখানে দেখ লেখা আছে হচ্ছে তোর, এই জায়গাটা তো বুঝতেই পারলি, মেকানিক্যাল এনার্জি বললাম, এটার মধ্যে কিছু না, এটা পড়ে দেখিস, এখানে ডেফিনেশনটা লেখা আছে, এই যে এনার্জি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এবিলিটি এ বডি টু ডু ওয়ার্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছিস লাইনটা? বইটা নিয়ে আসবি কিন্তু পড়ার সময়, বারবার করে বলছি। মেকানিক্যাল এনার্জি কি? মেকানিক্যাল এনার্জি ডেফিনেশন এখানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আলাদা আলাদা করা আছে। কাইনেটিক এনার্জি ডেফিনেশন বলেছি, এক্সাম্পলসগুলো প্রত্যেকটা পড়বি, লজিক লিখতে দেবো আমি, প্রত্যেকটা পড়বি। কাইনেটিক এনার্জি অফ আ বডি ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস। দ্য মাস অফ দ্য বডি, একটু আগেই বলেছিলাম, তার কারণ কাইনেটিক এনার্জিকে আমরা হাফ mv² লিখতে পারি, তাহলে এম এর ওপর ডিপেন্ড করবে আর তার ভেলোসিটির ওপর ডিপেন্ড করবে, দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv², সো কাইনেটিক এনার্জি ইজ ডিপেন্ডেন্ট অন m as well as it is dependent on v, that means the velocity. The mass of the body, এখানে লেখা আছে দেখ, the kinetic energy is of a body is directly proportional to its mass. The heavier an object, heavier its kinetic energy. একটু আগের ডেফিনেশনগুলো আমি বুঝিয়েছি, এই যে কোনটাতে বেশি ছিল কোনটাতে কম ছিল, কাইনেটিক এনার্জি বেশি কম, এই যে এইটা এই যে m/m, প্রত্যেকটাকে এইভাবে লিখতে হবে। এই প্যাটার্নটার সাথে তোরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে একবার পরিচিত, ডেনসিটির ক্যালকুলেশনের সময়, ভেবে দেখ, তখন কিন্তু আমি এটাকে এভাবেই বুঝিয়েছিলাম। এটা প্যাটার্ন, ঠিক আছে? এই প্যাটার্নটা ভালো করে দেখে নে, এই যে এখানটাতে ধরে আছি, ভালো মতো দেখে নে, দরকার পড়লে পজ করে দেখ, স্ক্রিনশট তুলে দেখ, যেভাবে ইচ্ছা দেখ, কিন্তু দেখ, এটা প্যাটার্ন। পরের পেজে চলে আয়, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বডি, এটা স্পিড নয়, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা একটু বইতে চেঞ্জ করে নে, এটা ভেলোসিটি হবে। ও আচ্ছা, একটা জিনিস তোদের জন্য এখানে লিখেও রেখেছিলাম, কনজারভেশন ল অফ এনার্জি। কনজারভেশন অফ ল অফ এনার্জিটা তো বলেই দিচ্ছি, টোটাল এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট, এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আচ্ছা, আরেকটা জিনিস এখনো বলিনি না, E = mc², বলছি, এটা আইনস্টাইনের ইকুয়েশন, বলছি। পোটেনশিয়াল এনার্জি দেখ, পোটেনশিয়াল এনার্জি কিসের উপর ডিপেন্ডেন্ট? পোটেনশিয়াল এনার্জি মানে mgh, তাহলে m এর উপর ডিপেন্ডেন্ট আর h এর উপর ডিপেন্ডেন্ট। জি তো কনস্ট্যান্ট, জানিসই তুই, জি কনস্ট্যান্ট মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু। তো এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে নিয়ে চিন্তাভাবনা নেই, তার মানে কোনো একটা বডির মাস যত বেশি তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি, হাইট যত বেশি তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি। দ্য মাস অফ দ্য বডি, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ আ বডি ইজ অলসো ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, গ্রেটার দ্য মাস অফ অ্যান অবজেক্ট মোর ইটস পোটেনশিয়াল এনার্জি। কেন হয়েছে? বহুবার করে বললাম এখানে, পোটেনশিয়াল এনার্জি কেন বেশি হয়েছে? মাসের জন্য। এই যে এটা এরকম করে ম্যাথমেটিক্যালি লিখতে লাগবে, কারণগুলো ম্যাথমেটিক্যালি লিখতে লাগবে এখানে, ঠিক আছে? একবার ট্রাই করবি, তারপরে আমি লিখে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আগে ট্রাই করবি, ডোন্ট বি আ মোরন। স্পুন ফিডিং বন্ধ কর, এটা সায়েন্স ফিজিক্স, আগে ট্রাই কর। সেম দেখ, দ্য হাইট অফ দ্য বডি অ্যাবাভ দ্য গ্রাউন্ড, একটু আগে বলছিলাম এটা এইচ আর এটা এম,
mgh যেহেতু ছিল তাহলে m আর h এর উপর ডিপেন্ডেন্ট। সো যখন এই কোয়েশ্চেনটা লিখবি তখন কি লিখবি, উই নো দ্যাট দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh, সো দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি ইজ ডিপেন্ডেন্ট অন ইটস মাস অ্যাজ ওয়েল অ্যাজ ইটস হাইট, and the potential energy is directly proportional to m because this one, the potential energy of a body is proportional to height because this one. দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা মাসের জন্য, এটা হাইটের জন্য। ভালো মতো বলছি, দেখে রাখ, এটা হাইট, এটা মাস। এজন্য বারবার করে বলছি পেন কপি নিয়ে এসে বস, যখন যেটা ডিসকাশন শেষ হবে নিজে নিজে একবার লেখ, মেক ইওর ওন নোটস, ইট ইজ দ্য বেস্ট নোট। তার কারণ হচ্ছে তুই নিজে বুঝে লিখছিস, তোর ভাষা কারুর ভাষার সাথে কোইনসাইড করবে না, তুই নিজে নিজে নাম্বার পাবি। প্রত্যেককে বলছি একবার বোঝাটা জরুরি, কোথাও আটকে গেলে আমি আছি। নেক্সট, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ইলাস্ট্রিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্ট্রিক পোটেনশিয়াল এনার্জি তো বললামই, গার্ডার একটার থেকে আরেকটা টানলি, এটা ইলাস্ট্রিসিটি প্রপার্টি। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যখন মাটি থেকে ওপরে তুলছিস গ্রাউন্ড লেভেল থেকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যখন গ্রাউন্ড লেভেল থেকে ওপরে তুলছিস, আর ইলাস্ট্রিক পোটেনশিয়াল এনার্জি যখন তুই গার্ডারটাকে টানছিস, এই যে দেখ এটা, এই গার্ডারটাকে টেনে এখান থেকে তুই এটাকে পাথরটাকে ছুঁড়ে দিচ্ছিস আম পাড়ার জন্য, এটা রাইট। আচ্ছা, অ্যাক্টিভিটি 3.1টা একটু দেখবি, কিছুই নাই। 3. এই দেখ এখানে লেখা আছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh, এনলাইটেন ইওর মাইন্ড, এটা বলেই দিয়েছি, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 3.2, 3.3 কিছু নেই। আচ্ছা, এবার এনার্জি ইন অ্যাকশন, একটা থেকে আরেকটা কনভার্সন। হিট এনার্জি, হিট এনার্জি ইজ আ ফর্ম অফ এনার্জি হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য সেন্সেশন অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। জানিসই উই গেট হিট এনার্জি প্রাইমারিলি ফ্রম দ্য সান। Besides, we also get heat energy by burning fuels like wood, coal, and petrol. This energy is useful in activities like cooking, generating electricity, and running steam engines. Right? Heat energy is also called the thermal energy. এগুলো প্রত্যেকটা একটু বসে বসে পড়বি, কিচ্ছু নাই, প্রত্যেকটা লাইন পড়বি, প্রত্যেকটা লাইন পড়বি বাবা, কিচ্ছু নেই, বলে দিয়েছি। হিট এনার্জিতে কি হয়, হিট এনার্জিতে কি কি হয়, হিট এনার্জি কোন কোন এনার্জিতে কনভার্টেড হয়, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, ইলেকট্রিক এনার্জি, চলবে, এটা নিয়ে কিচ্ছু বলা বলির নেই, ঠিক আছে। নেক্সট, মাস্কিউলার এনার্জি, দেখ এগুলো পড়বি, প্রত্যেকটা জিনিস পড়বি। মাস্কুলার এনার্জি পড়বি, কেমিক্যাল এনার্জি পড়বি, এটা আমার বলার কিছু নাই। ম্যাগনেটিক এনার্জি পড়বি, নিউক্লিয়ার এনার্জি পড়বি, এটা আমার বলার কিচ্ছু নেই, খুব ভালো মতো করে এটা পড়বি। পড়ার পর এনার্জি ট্রান্সফরমেশনের এক্সাম্পলগুলো বলেছি, দেখ এই এক্সাম্পলগুলো ভিভিআই, এটা ভিভিআই কোয়েশ্চেন আসবেই, কোনটা থেকে কোনটাতে কি কনভার্টেড হচ্ছে। ইন এ সোলার সেল, সোলার সেলে দেখ এক্সাম্পল একটা, সোলার সেলে লাইট এনার্জি গেটস কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, গুড। In an electric bulb and loudspeaker, electric energy gets converted into sound energy. Electric bell and loudspeakers, যেটা আমাদের কলিং বেল আছে, কলিং বেল, কলিং বেলে কী হয়, কলিং বেলে টিপলে পরে শব্দ হয়, কোথা থেকে আসে শব্দটা, ইলেকট্রিক এনার্জিতে সাউন্ড এনার্জিতে কনভার্টেড হয়। ইন আন ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক এনার্জি গেটস কনভার্টেড ইন্টু লাইট অ্যান্ড হিট, একটু আগেই বলছিলাম। ইন ড্রাই সেলস মানে ব্যাটারি, কেমিক্যাল এনার্জি, ব্যাটারি যে ব্যাটারিগুলো টর্চে ভরা হয়, মোবাইলের যে ব্যাটারিগুলো থাকে সেখানে কিছু কেমিক্যাল থাকে, দেখবি ব্যাটারি কোনো দিনও ফাটিয়ে কিছু কেমিক্যাল পাস। ব্যাটারি এনার্জি খারাপ হওয়া ব্যাটারিতে করিস, ভালো ব্যাটারিতে করিস না, নষ্ট করিস না। খারাপ হওয়া ব্যাটারি থাকলে ভেঙে দেখিস ভিতরে একটা কেমিক্যাল পাওয়া যায়। তো কেমিক্যাল এনার্জিটা গেটস কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, এটা ব্যাটারিতে হয়। ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি, টর্চ জ্বলে ইলেকট্রিসিটি পায়, তো ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়। হোয়েন এ ক্র্যাকার, অ্যাটমিক বোম নিয়ে বলছিলাম, এখানে ক্র্যাকার নিয়ে বলা আছে, দেখ হোয়েন এ ক্র্যাকার ইজ বার্ন, দ্য কেমিক্যাল এনার্জি ইন ইট গেটস কনভার্টেড ইন্টু হিট, লাইট অ্যান্ড সাউন্ড এনার্জি, গুড। The light energy of the sun is utilized by plants during the process of photosynthesis and converted into chemical energy. This is the example. Light energy কখন chemical energy তে converted হয়, light energy কখন chemical energy, light energy converted into chemical energy কখন, photosynthesis process। বায়োলজিতে পড়েছিস, নাহলে বায়োলজি স্যারকে বলবি photosynthesis বুঝিয়ে দিতে। The parts of the engine of an automobile, এগুলো প্রত্যেকটা এক্সাম্পল মুখস্থ করবি, প্রত্যেকটা এক্সাম্পল ভিভিআই। দেখ ইন এ মাইক্রোফোন, সাউন্ড এনার্জি, আমরা মাইক্রোফোনে কথা বলি, সাউন্ড এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। কেন কি, যখন আমরা মাইক্রোফোন সেট হয় দেখবি গান টান করিস, তখন এরকম একটা বিট তৈরি হয়, তো লাইটগুলো কমে বাড়ে, যেখানে মাইক্রোফোনটা তোর যে সেটিংটা ঠিক হয়, ওখানে লাইটগুলো সবুজ রঙের লাইটটা জলে নেবে হয়, দেখিস। ইন অ্যান ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ম্যাগনেটিক এনার্জি। এগুলো একটু ভালো মতো করে মুখস্থ করবি, এই চ্যাপ্টার, এটা প্রত্যেকটা এক্সাম্পল মুখস্থ করবি ভালো মতো করে, ওকে। এইবার দেখ প্রোডাকশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি, ইম্পর্টেন্ট, একই রকম পারবি। হাইড্রো ইলেকট্রিসিটি, এই যে জলটা যখন নামছে, জলের যে মেকানিক, আচ্ছা একটা কোয়েশ্চেন, পাহাড় থেকে জল নিচের দিকে নামে কেন,
আমরা জানি যে নদীগুলো পাহাড়ের উপরে তৈরি হয়, জল সবসময় যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে, নিচুর থেকে তো উঁচুতে যায় না, উল্টো দিকে তো যায় না। কেন যায় না? কেন যায় না? ঢাল থাকে তো বলবি, ঢাল থাকাটা তো নয় হলো, ঢাল তো নয় পৃথিবীর ঢাল, চলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ফিজিক্স দিয়ে কি এর হচ্ছে এক্সপ্লেনেশন। ধর এটা আমার পাহাড় ছিল, হয়েছে? পাহাড়টাকে এইভাবে কেন আঁকলাম, তার একটা কারণ আছে। আচ্ছা না, চলো তোদের চেনা পরিচিত পাহাড়ি আর কি। তো ধর একটা নদী এদিক দিয়ে নামবে, এবার প্রশ্নটা হচ্ছে নদীটা এখানে তৈরি হয়েছে। এবার নদীটা যখন এখানে তৈরি হচ্ছে, তো তার একটা হাইট আছে না মাটির থেকে, পাহাড়ের উপরে যখন নদী তৈরি হবে, তো তার মধ্যে কি হবে যদি হাইট থাকে? পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে না? গ্রাউন্ড লেভেল থেকে উঁচুতে আছে, তো তার মধ্যে এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হয়ে তো বসে থাকবে না, কিছু না কিছুতে তো কনভার্টেড হবে। এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে নদীটাকে নিচের দিকে নামিয়ে দেবে। তো এর জন্য এই কাইনেটিক এনার্জিটার জন্য জলটা নিচের দিকে নামে। দিস ইজ দ্য রিজন যে এখানে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার ফলে কি হয়, তো জল যে কোনো উঁচু জায়গাতে, তুই জলটাকে উঁচু জায়গায় ফেল, এটা ঢাল দিয়ে নেমে যাবে। ধর জল এখানে তুই ফেলেছিস, জলটা এতে পাথর গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। কেন পাথর কেন গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে? তার কারণ পাথর যখন ওপরে থাকে তখন এটা গ্রাউন্ড লেভেল থেকে একটা ওপরে থাকে, তো গ্রাউন্ড লেভেল থেকে ওপরে থাকার জন্য এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়। ধরেন এটা এইচ হাইট, পাথরটার হচ্ছে এম মাস, তো তার মানে আলটিমেটলি mgh পরিমাণ একটা পোটেনশিয়াল এনার্জি পাথরটাতে স্টোরড হয়। তো এই mgh এনার্জিটা যাবে কোথায়? mgh এনার্জিটা আলটিমেটলি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে এটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে যায়, গল্প শেষ। কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়, তো এর জন্যই পাথর গড়িয়ে গড়িয়ে উপর থেকে নিচের দিকে নামে। ওকে, আচ্ছা। প্রোডাকশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি পড়বি, কনজারভেশন অফ এনার্জি এটাও বলে দিলাম, কনজারভেশন অফ এনার্জি। আচ্ছা, সবই তো বলে দিয়েছি। একটা কাজ কর, দাঁড়া, কত অবধি পড়বি বলতো? রোলার কোস্টার অবধি পড়বি, বুঝলি তো? আচ্ছা, এখানে একটা দেখ, রোলার কোস্টার একটা ছবি আছে, হ্যাঁ। এই যে টপ মোস্ট পয়েন্টটা আমরা কি জানি? কাইনেটিক এনার্জি তো জিরো, কারণ একদম উঠে গিয়েও থামে, তারপর নিচে পড়া শুরু হয়। আর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, একটু আগেই বলছিলাম যতটা হাইটে নিয়ে যাওয়া পসিবল ততটা হাইটে যদি উঠিয়ে দিস তাহলে এর পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়। তো এই টপ পজিশনে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি জিরো। আস্তে আস্তে পোটেনশিয়ালটা কাইনেটিকে কনভার্ট করলেও নিচে নেমে গেল, নিচে নামার পর পোটেনশিয়াল জিরো, কাইনেটিকটা ম্যাক্স। জাস্ট নিচে নামার আগে, একটু আগেই বলছিলাম জাস্ট নিচে নামার আগে কাইনেটিকটা ম্যাক্স, পোটেনশিয়ালটা জিরো। আবার যখন টপ পজিশনে থাকবে, টপ পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম কিন্তু কাইনেটিক এনার্জিটা জিরো, পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম কিন্তু কাইনেটিক এনার্জিটা জিরো। টপ পজিশনে পোটেনশিয়াল ম্যাক্সিমাম, কাইনেটিক জিরো। বটম মোস্ট পজিশনে কাইনেটিক ম্যাক্সিমাম, পোটেনশিয়াল জিরো। তার কারণ বটম মোস্ট পজিশনে কোনো হাইটই তৈরি হয় না। যদি হাইট না থাকে তুই এইচটা কোন চুলা থেকে পাবি না। তো এই এইচটা যদি না পাস তাহলে আলটিমেটলি পোটেনশিয়াল এনার্জি পাওয়ার কোনো মানেই হয় না। তো তার মানে যত হাইট বেশি, ম্যাক্সিমাম হাইট যত হবে, সেখানে পোটেনশিয়াল ম্যাক্স, কাইনেটিক জিরো। কিন্তু আলটিমেটলি পোটেনশিয়ালটা কাইনেটিকে কনভার্টেড হয়ে সেটার মধ্যে একটা মোশনে তৈরি করে থাকে। এত অবধি পড়ে নিবি, পেজ নাম্বার 43, এত অবধি HW, রাইট? এইটা বাদ দিয়ে এর এত অবধি পড়বি, এটাই লাস্ট কনসেপ্ট। দেখ তোর চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এটা পড়ার পর কাজ হচ্ছে তোর ABCD, হ্যাঁ, শর্ট অ্যান্ড প্রিসাইজ অ্যাট লেন্থস। আচ্ছা, ABCD হচ্ছে হোমওয়ার্ক, ABCD এই চারটা হচ্ছে হোমওয়ার্ক। দ্যাট মিনস বি প্রম্পট গোটাটা, বি প্রম্পট, ABCD বি প্রম্পট, এই গোটাটা হচ্ছে এক্সারসাইজ, রাইট? চলো টাটা, এক্সারসাইজগুলো করে আমাকে জানাবে, তারপর আমি অ্যাটলেন্থ আর এটা তো শর্ট অ্যান্ড প্রিসাইজ আর অ্যাটলেন্থ এটা আমি ডিসকাস করে দেবো। ওকে, টাটা।